আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আপনারা একটা বিষয় খেয়াল করেছেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলা উদ্বোধনী অনুষ্ঠানে একটা বড় ধরনের গ্যাঞ্জাম লাগছে। সেটা হচ্ছে জামাতের একজন এমপির সঙ্গে সরকারের একজন সংরক্ষিত মহিলা আসনের এমপির বাকবিতণ্ডা। এরকম জঘন্য বাকবিতণ্ডা আমরা অতীতে কখনো সংরক্ষিত আসনের এমপিদের করতে দেখিনি। এই বাকবিতণ্ডা দেখার পর আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সরকার এখন গণতন্ত্রকে হত্যা করার পথে এগিয়ে যাচ্ছে। এতদিন আমরা বিএনপির মহাসচিব, বর্তমান যিনি মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের কাছে আমরা শুনতাম গণতন্ত্র রক্ষা করতে চায় বিএনপি, গণতন্ত্রের মানুষ কন্যা বেগম জিয়া। কিন্তু এখন আমরা দেখছি যে সেই বিএনপি গণতন্ত্র হত্যার সমস্ত প্রক্রিয়া গ্রহণ করেছে। নাম্বার ওয়ান, তারা ক্ষমতায় এসে তারা তাদের ইশতেহারে বলেছিল যে তারা এই ধরনের প্রশাসক নিয়োগ করবে না, অগণতান্ত্রিক লোকদেরকে দ্বারা প্রশাসন চালাবে না, বিভিন্ন যে প্রশাসক নিয়োগ করা হয় এটা তারা করবে না। কিন্তু ক্ষমতায় এসেই আমরা দেখলাম তারা প্রত্যেকটা সিটি কর্পোরেশনে এবং বিভিন্ন জায়গায় তারা প্রশাসক নিয়োগ করলেন এবং অনির্বাচিত ব্যক্তিদেরকেই প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন। জনগণের ভোটের প্রতি, জনগণের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। প্রথম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তারা 70% মানুষের ভোটকে অবজ্ঞা করে, তাদের গণভোটের রায়কে অবজ্ঞা করে তারা সংসদ পরিচালনা শুরু করলেন। এটা আদৌ কোনো সরকার পারে কিনা, যদি কোনো সরকার এটা করে তাদের বৈধতা থাকে কিনা, এটা ইতিহাসের প্রেক্ষাপটে একদিন আলোচনা হবে। এটা আলোচনা হইতেই হবে। কারণ যেই ভোটের ক্ষমতায় আপনি রাষ্ট্রপ্রধান হন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি সংসদের প্রধান হন, আপনি দেশ পরিচালনা করেন, ঠিক সেই ভোটকেই আপনি আবার অস্বীকার করছেন। একই ব্যালটে ভোট হয়েছে, সেই গণভোটকে আপনি 70% মানুষের ভোটকে আপনি কিভাবে অবজ্ঞা করেন? বলতেই পারেন যে হ্যাঁ, এই ভোটের কারচুপি হয়েছে কি বা এই হয়েছে অনিয়ম, যাই কিছু হোক, সেটা তো আপনার ভোটেও অনিয়ম হয়েছে। তাহলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কিভাবে পারফর্ম করেন? আপনারা মন্ত্রী হিসেবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেন? তো এই যে গণভোটকে তারা অবজ্ঞা করেছে, নাম্বার ওয়ান, গণতন্ত্রকে হত্যার শুরুটা সেখানে। এরপরও তারা বলেছে জুলাই সনদ বাস্তবায়ন হবে, গণভোটের রায় বাস্তবায়ন হবে, এই ধরনের একটা আশ্বাস তারা দিয়ে আসছে। কিন্তু আমরা যখন দেখলাম যে তারা প্রত্যেকটা জেলা কি বলে সিটি কর্পোরেশনে তারা প্রশাসক নিয়োগ করলো, তখন আমরা দেখলাম যে তারা আসলে তারা যা বলেছিল, তারা যে ওয়াদা করেছিল, তারা যা ইশতেহার দিয়েছিল, সম্পূর্ণ তার বিপরীতে গেছে। একটি দলের জন্য তাদের ইশতেহারের বাইরে গিয়ে এই ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ করাটা একটা বড় ধরনের ক্রাইম। এটা রীতিমতো অপরাধ। কারণ মানুষ যে ইশতেহারের ভিত্তিতে তাদেরকে ভোট দেয়, সেই ইশতেহার পালন করা তাদের জন্য ফরজ। সেই ইশতেহার লঙ্ঘন করা তাদের জন্য বৈধ নয়, কোনো অবস্থাতেই বৈধ নয়। যদি করতে হয় তাহলে আবার তাদেরকে ভোট গ্রহণ করতে হবে, মানুষের কাছে যাইতে হবে, আবারও ভোট নিতে হবে। কিন্তু তারা সেইটা না করে একরকম ইশতেহার দিয়ে, কমিটমেন্ট দিয়ে, সেই কমিটমেন্টের আলোকে ভোট নিয়ে তারা এখন বলছেন ভোট পাওয়ার জন্য আমরা এগুলো করেছি। তাদের একজন মন্ত্রী রবিউল ইসলাম রবি স্পষ্টই বলেছেন ভোট নেওয়ার জন্য এরকম কথা অনেকে বলে, আমরাও বলেছি। ওই কথা বলা মাত্রই তারা অপরাধী হিসেবে প্রমাণিত হয়েছেন এবং আসামি হয়ে গেছেন, মোট কথা। আচ্ছা, গেল এটা। এরপর তারা যেটা করলেন, প্রশাসক নিয়োগ দিলেন, বিশ্ববিদ্যালয়গুলোর 28টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিলেন, দলীয় লোক নিয়োগ দিলেন, কোনো ধরনের বাছ বিচার ছাড়াই দুদকের প্রধান নিয়োগ দিলেন। এই যে কাজগুলো, অর্থাৎ গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোতে নির্দলীয় লোক বসানোর কথা ছিল, যে জায়গাগুলোতে নির্বাচিত লোক বসানোর কথা ছিল, সব জায়গায় তারা নিজেদের মতো করে খেয়াল খুশি মতো লোক নিয়োগ দিলেন, বসালেন। ভোটের পরোয়া করলেন না, জনগণের মতামত নেওয়ার কোনো তোয়াক্কা করলেন না। গেল একটা পর্ব। এখন তারা যেটা করছেন সেটা হচ্ছে যে জামাতের যে কয়জন সংসদ সদস্য আছে, সেই সংসদ সদস্য সেই মানে আসনগুলোতে, সংসদীয় আসনগুলোতে তারা তাদের যে এমপিরা রয়েছে, সংরক্ষিত আসনের মহিলা এমপিরা রয়েছে, তাদেরকে দিয়ে সেই জায়গাগুলোতে ডিস্টার্ব শুরু করেছে। তারা সে জায়গাগুলোতে গিয়ে সংসদ সদস্যদেরকে স্বীকারই করছে না। তারা নিজেদেরকে দাবি করছেন আমরাই এমপি। ইভেন রীতিমতো নির্বাচিত সংসদ সদস্যদেরকে তারা সেখানে তুই তোকারি করে তুমি বলে
এবং বিভিন্ন ধরনের মানে অপ্রীতিকর অসম্মানজনক শব্দ ব্যবহার করে তাদেরকে অপমান করছেন। একজন সংরক্ষিত মহিলা আসনের সংসদ প্রার্থী, যাকে স্রেফ সম্মানজনকভাবে একটা পদ দেওয়া হয়েছে নারী জাতির প্রতি সম্মান জানিয়ে, সেই সংরক্ষিত আসনের এমপি কিভাবে জনগণের ভোটে নির্বাচিত একজন এমপিকে অপমান করে, এটা আমাদের মাথায় আসে না। এর মানেই হচ্ছে বিএনপি ন্যূনতম সংসদ মানে জাতীয় সংসদ সদস্যদের প্রতি, নির্বাচনের প্রতি, গণভোটের প্রতি, ভোটের প্রতি, জনগণের প্রতি সম্মান দেখাচ্ছে না। গণতন্ত্রকে হত্যা করে তারা রীতিমতো এখন সেখানে পেরেক ঠুকে দিচ্ছেন, কফিনের পেরেকগুলো ঠুকতে শুরু করেছেন। শেষ পেরেকটা ঠুকবেন হয়তো আগামী নির্বাচন, যে কোনো অবস্থায় আগামী নির্বাচনকে ভণ্ডুল করে হয়তো তারা শেষ পেরেকটা ঠুকবেন। আমরা তাদের কাছ থেকে যেভাবে গণতন্ত্র হরণ করতে দেখছি, এই সরকারের কাছে কোনোভাবেই আর গণতান্ত্রিক পদ্ধতি প্রত্যাশা করার সুযোগ নেই। তাদের নিজেদের দলের ভেতরেই আমরা কোনো গণতন্ত্রের চর্চা দেখতে পাচ্ছি না। সেটা নিয়ে তাদের দলের ভেতরেই অনেক ধরনের অনেক বড় মাপের নেতারাই, এই ধরনের শীর্ষ পদের নেতারাই কথা বলতে শুরু করেছেন যে দলের ভিতর কাউন্সিল নেই। একটা দলে যদি কাউন্সিল না থাকে তাহলে সেই দলে কোনো গণতন্ত্র নেই। অমুক অমুকের আত্মীয়, অমুক অমুকের সাথে সুসম্পর্ক, অমুক অমুকের সঙ্গে ভালো সম্পর্ক, অমুক অমুকের ভাই, বড় ভাই, তেলবাজি, গাড়ির পেছনে দৌড়ানো, মিছিল মিটিংয়ে 5-10 লোক নিয়ে আসা, নানান ধরনের কিংবা দিন দরবার ইত্যাদির মাধ্যমে এখন নেতৃত্ব নির্বাচিত হচ্ছে বিএনপিতে। কাউন্সিলবিহীন একটি দল, সেটি কেন রাজনৈতিক দল হতে পারে কিনা, সেটি কি আদৌ গণতান্ত্রিক পদ্ধতির কোনো দল হয় কিনা, এটা এখন মানুষের প্রশ্ন। তো একে তো তাদের নিজেদের দলের ভিতর গণতন্ত্র নেই, দ্বিতীয়ত রাষ্ট্রেও তারা গণতন্ত্র চর্চার কোনো সুযোগ রাখছে না। এটা খুবই একটি লজ্জাকর দৃশ্য, যেখানে সংরক্ষিত আসনের এমপিরা গিয়ে নির্বাচিত এমপিদেরকে থ্রেট দিচ্ছে যে আপনাকে দেখে নেব, তোমাকে দেখে নেব, আপনাকেও না, তোমাকে দেখে নেব, আমি সরকারি দলের এমপি। মানে সরকারি দলের সে সংরক্ষিত আসনের এমপি হয়ে নির্বাচিত এমপিকে থ্রেট দেয়। যদি এটা জামাত ইসলামের এমপি না হয়ে অন্য কোনো দলের এমপি হতো, আওয়ামী লীগের এমপি হতো বা অন্য ভিন্ন কোনো দলের এমপি হতো, জনগণই তাকে সেদিন রাস্তা আটকায় দিচ্ছে, তুই কে বেটা, তুই তো সংরক্ষিত আসনের এমপি, তোরে তো সরকার বানাইছে, আমরা জনগণ যারা এমপি বানাইছে, তুই তার থ্রেট দেওয়ার কে? সে কিন্তু সুস্থ অবস্থায় ফিরতে পারতো না, স্রেফ জামাতের এমপি বলে। এবং জামাত যে এই ধরনের একটি দল যারা কখনো ভায়োলেশনে যাবে না, এটা জানে বলেই তাদের এমপিদের উপর এই ধরনের অপমানগুলো ওরা করতে পারছে। আমরা দেখলাম ফরিদপুরের এক এমপি প্রফেসর সাহেবকে নানান ধরনের অপমান করছে, ডিসিএসপিরা পর্যন্ত তার সম্মান রক্ষা করে চলতে পারছে না। কারণ জামাত ইসলাম নরম, তারা দুর্বল, তারা হ্যাডম দেখায় না। যদি তারা একটু ধমকও দেয় কাউকে, সেটাকে অনেক বড় করে তিলকে তাল বানিয়ে তাদেরকে হিউমিলেট করা হয়। অর্থাৎ তারা যদি কারো ধমক হজম করে সেটাও তাদের জন্য অপরাধ, তারা যদি কাউকে ধমক দেয় সেটাও অপরাধ, তারা যদি কিছু না করে তাও অপরাধ। এই যে নতুন একটি বয়ান সৃষ্টি করা হয়েছে, জামাত যাই কিছু করবে সেটাই অপরাধ, এই বয়ানে জামাত মোনারাও ইদানিংকালে দেখছি গা ভাসাচ্ছে। তাদের একটা শ্রেণী মনে করতেছে যে না, হ্যাডম দেখানো দরকার। আবার কোথাও যদি কেউ হ্যাডম দেখায় তখন বলে এইখানে হ্যাডম দেখাইছে, ওইখানে দেখাইতে পারে না। অর্থাৎ তাদেরকে দিয়ে আসলে কোনো কাজ করতে দেয়া হবে না, যে পথেই যাক তাদেরকে নিয়ে সমালোচনা করতে হবে। এইভাবে সমালোচনার মধ্য দিয়ে তাদেরকে কোণঠাসা করে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হবে। আমরা দেখলাম একজন এমপি যিনি শরীয়তপুরে বিভিন্ন বিচার সালিসে অংশ নিচ্ছেন এবং মানুষকে একটু ধমক দিয়ে বা যেভাবে মানুষকে কন্ট্রোল করা যায় করছেন, সেটাকে নিয়ে সমালোচনা হচ্ছে। আবার জামাতের এমপিরা ধমক দিচ্ছেন না, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। এই সমালোচকরা আসলে কি চায় জানেন? এই সমালোচকরা চায় আপনার কাজ বন্ধ করে ঘরে বসে থাকেন, কাজ বন্ধ করে ঘরে বসে থাকেন, এরা লুটপাট করে খাক। যদি সমালোচকদের এইসব কথায় পাত্তা দিতে যান, তাহলে জামাতের আসলে আর সংসদ চালানো লাগবে না, দেশ চালানো লাগবে না, কিছুই করা লাগবে না। তো জামাতকে যে আপনার এই যে একটা ফাঁদে ফেলছেন, মিডিয়ার ফাঁদে ফেলছেন, জামাত কিন্তু ধীরে ধীরে সেই মিডিয়ার ফাঁদ
থেকে বের হয়ে যাচ্ছে। জামাত কিন্তু, কারণ কি জানেন, জামাত কিন্তু কোনো ব্যক্তির সিদ্ধান্তে চলে না। জামাত যে কোনো পরিস্থিতিতে একটা মিটিং করে শরিয়ার পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত নেয়, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার কারণে আলটিমেটলি তারাই জেতে। সমাজতন্ত্রীদের, কমিউনিস্টদের, কমিউনিজমের কিছু আদর্শ আছে, যে আদর্শগুলোতে আপনারা দেখবেন যে সে আদর্শের পক্ষে আমাদের দেশের সাহিত্য, সিনেমা একটা বয়ান তৈরি করে। সে বয়ানটা কি, যে তারা দেখায় যে অন্যায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক নায়ক মান্নার মতো, অমুকের মতো, তমুকের মতো হিরো হয়ে যেতে হয়, হ্যাঁ, নিজের হাতে আইন তুলে নিতে হয়। এবং আমরা স্বপ্রণোদিতভাবে সেটাকে পছন্দও করি। আমরা জনগণ মনে করি ওফ দারুণ তো, সিনেমা দেখে আমরা হাততালি দিই, তামিল হিরোদের সিনেমা দেখে আরো বেশি হাততালি দিই। এর মানে হচ্ছে সিনেমাটার প্যাটার্ন কিরকম হয়, বা সাহিত্যেরও প্যাটার্ন কিরকম, কেউ অন্যায় করলে ধনী লোকরা গরিবের উপর অন্যায় করবে, এবং গরিবেরা একসময় একত্রিত হয়ে ধনী লোককে মেরে ফেলবে, আইন কানুনের তোয়াক্কা করবে না, তাদেরকে হত্যা করে লাশ লাশ বস্তায় ভরে, আলাউদ্দিন আলাজাদের একটা গল্পে দেখলাম, লাশ বস্তায় ভরে তার বাড়িতে দিয়ে আসছে, প্রতিশোধ গ্রহণ। অর্থাৎ এইসব নাটক, সিনেমা এবং সাহিত্যের প্রধান উপজীব্যই থাকে প্রতিশোধ গ্রহণ। কঠোর প্রতিশোধ গ্রহণ করতে পারাটাই হিরোইজম, এইটা শেখানো হয়। এবং আমাদের দেশের জনগণ মনে করে এইটাই হিরোইজম, এবং এরাই এইটাই হ্যাডম, এইটাই দেখাইতে পারলে সে সব কিছু, অনেক কিছু। এবং এগুলো বলে বলে জামাত শিবিরকে ফাঁদে ফেলার চেষ্টা করে, যে জামাত শিবির মায়ের খাইলো, কিছু করলো না কেন, দেখবো কি করে, এরা শুধু মায়ের খাইতেই জানে, এরা কিছু করতে পারে না, এদের হ্যাডম নাই, এইভাবে করে উস্কে দেওয়া হয়। কিন্তু জামাত শিবির যেটা করে, আপনারা দেখেছেন মুফতি আমির হামজার এলাকায় গণ অধিকার পরিষদের লোকেরা তার গাড়ি বহরে হামলা করেছে, সেই ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ আছে, সমস্ত তথ্য প্রমাণ সহ তারা আইনের কাছে গেছে, আইন গড়িমসি করছে, এটা করছে সেটা করছে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে, শেষ পর্যন্ত অপরাধীদের দলের লোকেরা কিন্তু এটা মিটমাট করার জন্য, মিউচুয়াল করার জন্য আমির হামজার কাছে গেছে। যারা এসব করে বেড়াচ্ছেন, এই যে মহিলা সংসদ এমপি, তিনি যেটা করলেন আজকে জামাতের এমপির সঙ্গে, এই ঘটনার দুইটা বিচার হবে। এক, লিগ্যাল ওয়েতে হবে। 2 নম্বর হচ্ছে জনগণ এইটার মানে এই অন্যায়ের প্রতিশোধটা জনগণ নিয়ে নিবে। ওই যে নায়ক মান্নার মতো বা হিরোদের মতো বা তামিল হিরোদের মতো ভাঙচুর করে, ভায়োলেশন করে করবে না, এইটার প্রতিশোধটা জনগণের মতো করে নিবে। এবং এই এমপিকে, এই সংরক্ষিত আসনের এমপিদেরকে এই খবরদারি করার সমস্ত অধিকার তুলে নিতে বাধ্য হবে সরকার। এই ধরনের অগণতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্যকে অপমান করা, সংরক্ষিত আসনের সরকারের বসিয়ে দেওয়া একজন লোক, এই ধরনের নজির অতীতে কখনো দেখা যায়নি। এ ধরনের পাওয়ার, এখতিয়ার সংবিধানে তাদেরকে দেওয়া হয় নাই। যদি কোনো নির্বাচিত সংসদ সদস্যকে আপনি অপমান করার কিংবা তার চেয়ে প্রায়োরিটি পাওয়ার অধিকার আপনি দেখাইতে চান বা দেখান বা মনে করেন আছেন, তাহলে আপনি সরাসরি সংবিধান বিরোধী কাজ করলেন। আপনি খোদ প্রধানমন্ত্রীর পাওয়ারকে ভায়োলেশন করলেন। কারণটা কি? কারণটা হচ্ছে এই এমপির ভোটেই কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। খেয়াল করবেন, প্রধানমন্ত্রী কিন্তু সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন না। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হন নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে, এবং সেই প্রধানমন্ত্রীকেও জনগণের ভোটে নির্বাচিত হতে হয়। তো কোন সংরক্ষিত আসনের সদস্যরা যদি এই নির্বাচিত সংসদ সদস্যকে অস্বীকার করেন এবং তাকে তার চেয়ে অগ্রাধিকার দেওয়ার যোগ্য বলে মনে করেন, যে নিজে অগ্রাধিকার পাবেন, ওই এমপির রাইট নাই, ওই এমপির ক্ষমতা নাই, ওই এমপি না, সে সংরক্ষিত আসনের এমপি, তাহলে মূলত এই এমপি যদি এমপি না হয়, তার ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী নয়। ওই মহিলা সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, তার প্রত্যেকটা কথা শেষ পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রীকে অস্বীকার করা। আপনি এই সংসদ সদস্যকে অস্বীকার করা, অবজ্ঞা করার মানে হচ্ছে এই সংসদ সদস্যর উত্থাপিত আইন, এই সংসদ সদস্যদের সমন্বিত সংসদীয় বিচার ব্যবস্থা, সংসদের নির্বাচিত প্রধানমন্ত্রী, সবকিছুকে আপনি
উপেক্ষা করলেন, অ্যাভয়েড করলেন। এই রাইট আপনাকে দেওয়া হয় নাই। এটা আইনের চরম লঙ্ঘন, এটা গণতন্ত্র হত্যা। গণতন্ত্রের মানুষকন্যা যিনি ছিলেন, আজ যদি তিনি বেঁচে থাকতেন, এই ঘটনা তিনি বেঁচে থাকতে আমরা এগুলো দেখি নাই। তিনি বেঁচে থাকলে এই ধরনের ঘটনা ঘটতো কিনা আমি জানি না, কিন্তু এইটা দেখলে হয়তো তিনি নিজেই আফসোস করতেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির বিপক্ষে গিয়ে তাকে অবজ্ঞা করে একজন সংরক্ষিত আসনের সদস্য যদি এই ধরনের অডাসিটি দেখাতে পারে, ধৃষ্টতা দেখাতে পারে, আসলে এই মুহূর্তে যদি বাংলাদেশের এই সংসদীয় আসনগুলোর বা এই সংসদ সদস্যদের সেই ব্যাকবোনটা থাকতো, তাহলে প্রত্যেকেই এই নারী সংসদ সদস্যদের বিরুদ্ধে তারা এখন যে কোনো কর্মসূচি গ্রহণ করত। যে কেন নির্বাচিত একজন সংসদ সদস্যকে একজন অনির্বাচিত সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপমান করবে? তুমি করে কেন বলবে? তুমি করে বলার অধিকার তাকে কে দিয়েছে? দেশের ভেতর আরেকটা বিতর্ক চলছে। একজনকে প্রতিমন্ত্রী বানানো হয়েছে, হুমায়ুন কবির, যে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একটি পত্রিকা উঠে দাঁড়িয়েছে, বলছে সে দ্বৈত নাগরিক। এই সংসদের 17 জনের বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ আছে। কোনো দ্বৈত নাগরিকের ব্যাপারে সরকার ব্যবস্থা নেয় না, রাষ্ট্র ব্যবস্থা নেয় নাই, আইন আদালত কেউ ব্যবস্থা নেয় নাই। তাহলে একজন প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে কেন এই ধরনের শোরগোল শুরু করলো প্রথম আলো নামক পত্রিকা? প্রতিমন্ত্রী প্রশ্ন করলেন কার গাত্রদাহ, তখন আবার তারা পাল্টা জবাব দিচ্ছে, একটা পত্রিকা জবাব দিচ্ছে যে কার গা জ্বলছে সেটা বড় প্রশ্ন না, আপনি দ্বৈত নাগরিক কিনা। যে পত্রিকার সাংবাদিক বা সম্পাদক আনিসুল হক এই প্রশ্ন করেছেন। যদি আপনাদের ক্ষমতা থাকে, প্রধানমন্ত্রীকে প্রশ্নটা জিজ্ঞেস করেন তিনি দ্বৈত নাগরিক কিনা। বাকি যে সংসদ সদস্যরা আছেন 17 জন, তারা দ্বৈত নাগরিক কিনা, এই প্রশ্নটা তোলার সাহস আছে আপনাদের? চ্যালেঞ্জ দিলাম, যদি সাহস থাকে প্রধানমন্ত্রীকে প্রশ্নটা করেন। তার ব্যাপারেও এই ধরনের অভিযোগ, গুঞ্জন, প্রমাণ, হাবিজাবি অনেক কিছু আছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, গাত্রদাহের প্রশ্নটা কেন আসছে? কারণ হচ্ছে তিনি টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী, সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন না, সংসদ সদস্য হতে পারবেন না, এমন কথা আছে। কোথায় আছে? দ্বৈত নাগরিক হতে পারবেন না, এটা সংবিধানে আছে বা আইনে আছে। কিন্তু টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারবেন না এমন কথা কিন্তু কোথাও নাই। যদি না থাকে তাহলে আপনারা ওইটাকে আইনে এখানে রিপ্লেস কেন করছেন এই কারণে তিনি এসে ভারতের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছেন। এখন তাকে এইভাবে চাপের মুখে রেখে আপনারা ভারতের পক্ষে কাজ করানোর ব্যবস্থা করতে চান, এটাই তো আপনাদের উদ্দেশ্য। এইভাবে করে ভারতমুখী রাজনীতি করে এসব পত্রিকাগুলো কতদিন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে সেটা আমরা দেখতে চাই। আরো একটা কথা বলা হয়ে থাকে, এই প্রতিমন্ত্রী এসে মক্কা প্যাক্টের আলোচনাটা তুলেছেন। মক্কা প্যাক্ট যদি হয়, মক্কা চুক্তি যদি হয়, একটা জিনিস খেয়াল করবেন, যে মদিনা সনদের কথা আমাদের সরকারি দলের এমপিরা বলে থাকেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলে থাকেন মদিনার সনদে দেশ চলবে। বিগত সরকারের শেখ হাসিনাও বলেছেন মদিনার সনদ ফলো করবেন। এই মক্কা প্যাক্ট কিন্তু সেই মদিনা সনদের মতো একটি সনদ। মূলত এটা সেই মদিনা সনদেরই একটা ফর্ম। প্রমাণ দেই, মক্কা প্যাক্টের চুক্তির একটি সুফল হচ্ছে এই চুক্তির অন্তর্গত প্রত্যেকটি দেশ তাদের প্রত্যেকের নিরাপত্তার জন্য একে অপরকে সহযোগিতা করবে। ভাবেন একবার, যদি মক্কা প্যাক্টে বাংলাদেশ ঢুকতে পারে, তাহলে তুরস্ক সহ পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আরো বেশ কিছু রাষ্ট্র একে অপরকে নিরাপত্তা দেবে। যে ভারতের কাছ থেকে বাংলাদেশ সবসময় নিরাপত্তা শঙ্কায় ভোগে, সে ভারতকে আর তাদের রক্তচক্ষুকে আর পরোয়া করার কোনো টাইম নেই, গোনার টাইম নেই বাংলাদেশের, যদি মক্কা প্যাক্টে বাংলাদেশ ঢুকতে পারে।
আমি জানি না এই প্রথম আলো গঙের প্রচেষ্টায় তাদের বিরোধিতার কারণে সরকার শেষ পর্যন্ত এই মক্কা প্যাক্ট থেকে বের হয়ে যায় কিনা, বা এই চুক্তির যে সম্ভাবনাটা দেখা দিয়েছে, অন্তর্ভুক্ত হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই সম্ভাবনা শেষ পর্যন্ত দূরীভূত হয়ে যায় কিনা। যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য একটা চরম দুর্ভাগ্য হবে। ঠিক মদিনা সনদের আলোকে যেমন প্রত্যেকটা গোষ্ঠী একে অপরকে অপরের নিরাপত্তার জন্য অস্ত্র ধারণ করবে, এই চুক্তিটা ছিল নিরাপত্তা দেবে। এই মক্কা প্যাক্টে আছে এই দেশগুলো, অন্তর্ভুক্ত দেশগুলো প্রত্যেকে এদের আর্থিক নিরাপত্তার জন্য একে অপরকে সহযোগিতা করতে বাধ্য থাকিবে। খেয়াল করছেন বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক পরিস্থিতি, যদি মক্কা প্যাক্ট হয় তাহলে এই পরিস্থিতির উন্নয়ন ঘটবে। অর্থাৎ মক্কা প্যাক্ট হলে অন্য দেশগুলোর যেমন বাংলাদেশের মাধ্যমে সুবিধা পাবে, তার চেয়ে অনেক বেশি সুবিধা পাবে খোদ বাংলাদেশ। তুরস্ক বাংলাদেশে তখন তাদের অস্ত্রাগার তৈরি করতে পারবে, অস্ত্র লেনদেন করতে পারবে, নিরাপত্তা দিতে পারবে। সৌদি তাদের বা সৌদি আরবের যে দেশগুলো রয়েছে মক্কা প্যাক্টের যে ধনী দেশগুলো আছে, তারা তাদের অর্থনীতিকে ডিসিমিনেশন করে দিয়ে বা ডিসেন্ট্রালাইজ করে সমগ্র বিশ্বের মধ্যে বা এই মক্কা প্যাক্টের মধ্যে যারা অন্তর্ভুক্ত আছেন সেই দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে তারা ভূমিকা রাখবে, তাদের মধ্যে বাণিজ্য বাড়বে, তাদের আর্থিক নিরাপত্তা তৈরি হবে, তাদের সামরিক নিরাপত্তা তৈরি হবে। এটা কে না চায়? চায় না শুধু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা চায় বাংলাদেশ সবসময় অনিরাপদ থাকুক, ভয়ে ভীত থাকুক, শঙ্কিত থাকুক এবং তাদের পা ধরে চলুক। তারা যা বলে তাই, তারা বারবার থ্রেট দিবে, বাংলাদেশ ভয় পেয়ে আবার কাবু হয়ে যাবে। ঠিক মক্কা প্যাক্টকে ঠেকাইতে এখন এই পররাষ্ট্রমন্ত্রীকে ঠেকানোর জন্য নানান ধরনের রিউমার ছড়ানো হচ্ছে, তার দ্বৈত নাগরিককে নিয়ে একটা প্রশ্ন তোলা হচ্ছে। অথচ একই প্রশ্ন খোদ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আছে, আরো 17 জন এমপির ক্ষেত্রে আছে, সেই প্রশ্ন তোলা হচ্ছে না। এই ধরনের উদ্দেশ্যমূলক প্রচারণা যারা করে বেড়ায়, এগুলোকে গণমাধ্যম হিসেবে স্বীকৃতি না দিয়ে এদেরকে ভিনদেশী রাষ্ট্রের এজেন্ট হিসেবে শাস্তির আওতায় আনা উচিত। শেষে একটা কথা বলে যাই, যে যাই কিছু করুক, হয়তো আজকে আমরা দেখছি যে জামাত তামির হিরোদের মতো কিংবা নায়ক মান্নার মতো তাৎক্ষণিক কোনো অ্যাকশনে যাচ্ছে না, তবে মনে রাখবেন প্রত্যেকটা ঘটনা লিপিবদ্ধ থাকে। পবিত্র কোরআনও ঠিক একইভাবে হুঁশিয়ারি দিয়েছে, প্রতিটি ঘটনা আল্লাহ লিপিবদ্ধ করে রাখেন। অতএব ভাইবেন না যে আজকে পার পেয়ে গেছি মানে পার পেয়ে গেছি, এ প্রত্যেকটার জন্য আপনাদেরকে জবাব দিতে হবে। অবিলম্বে সংসদ সদস্যরা, অন্তত বিরোধী দলের যারা আছেন, তারা একত্রিত হয়ে এই নারী সংসদ সদস্যের ধৃষ্টতার প্রতিবাদ জানান, নয়তো আপনাদের অস্তিত্ব বিলীনের পথে যাবে। বাংলাদেশের গণতন্ত্রের হত্যা বা গণতন্ত্রের মৃত্যু সুনিশ্চিত হবে। যদি নির্বাচিত প্রতিনিধিদেরকে অনির্বাচিত সংরক্ষিত আসনের প্রতিনিধিরা এই ধরনের ধৃষ্টতা দেখাইতে পারে, হুমকি দিতে পারে, দেখে নেওয়ার হুমকি দিতে পারে, সেখানে আসলে আর গণতন্ত্র বলে কিছু থাকে না। এইভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার দায়টা শেষ পর্যন্ত বিএনপিকে নিতে হবে, যদি এটার বিরুদ্ধে তারা কোনো অ্যাকশন নিতে না পারেন। আমরা আশা করব মাননীয় স্পিকার, যিনি এখনো পর্যন্ত নিরপেক্ষতার নজির স্থাপন করে গেছেন, তিনি এটার অত্যন্ত সুষ্ঠু সুরাহা করবেন এবং ভবিষ্যতে যেন কোনো সংরক্ষিত আসনের এমপি, নির্বাচিত এমপির ব্যাপারে এই ধরনের ধৃষ্টতা দেখাতে না পারেন সে ব্যবস্থা করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।